রাত পোহালে ডাকসু নির্বাচন ২৮টি কেন্দ্রীয় পদের জন্য ৯টি প্যানেলে অন্তত ১২টি রাজনৈতিক দলের সর্বমোট ৪৭১ জন লড়বেন তাদের ভোটের লড়াইতে। কার হাতে যাচ্ছে ছাত্র সমাজের নেতৃত্ব, সেই আলোচনাকে ছাপিয়ে এই নির্বাচন কি রাজনৈতিক দলগুলোর শক্তিমত্তা পরীক্ষার জায়গা কিনা, তাই নিয়ে করব আজকের আলোচনা। সবাইকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ হাসান, দেখছেন নিউজ 24 এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমি একটু আমার ডান দিক থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান দিকে রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক ও নির্বাহী কাউন্সিলের সদস্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আছেন ডক্টর রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক, এবং সেই সঙ্গে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও আইনজীবী সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি, যেহেতু রাত পোহালেই ডাকসু নির্বাচন, তো সেক্ষেত্রে এই ডাকসু নির্বাচনকে রাজনৈতিক দলগুলোর জন্য শক্তিমত্তা পরীক্ষার জায়গা হয়ে দাঁড়াচ্ছে কিনা আমরা একটু একেবারে শুরুতে যেতে চাই। আতিক মুজাহিদ, আপনার কাছে যেতে চাই। আমরা দেখেছি জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলই থাকছে এবং যে রায়টি হাইকোর্ট রিটটি সেটি খারিজ করে দিয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না দেখেন, সেটা তো আদালতের বিষয়, আদালত যেভাবে ইচ্ছা সেভাবে নেবে। বাট আমি শুরু করার আগে আমি আসলে আগামীকাল যারা ইলেকশনে লড়তেছে আমাদের ছোট ভাইদেরকে আমি সবাইকে শুভকামনা জানাতে চাই। এবং আমি এই জন্য জানাতে চাই, সবাই হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের শক্তি। এখানে যারা আছেন বিভিন্ন জন বিভিন্ন পার্টি থেকে হয়তো নমিনেশন বা সাপোর্টেড, বাট ইনফ্যাক্ট এরা সবাই বাংলাদেশের সম্পদ এবং তার একটা জেনারেশনাল লিডারশিপ, যেটা আমাদেরকে জাতিকে আমরা মনে করি অভ্যুত্থানের পরবর্তীতে আমরা পাচ্ছি। এখন জুলিয়াস সিজার ইস্যুটা, জুলিয়াস সিজার আমরা সবাই জানি আসলে ছাত্রলীগের একটা ছেলে। সে এনিওয়ে তাকে একটা সে নিরাপত্তা মঞ্চ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানাভাবে সে ক্যাম্পেইন করে আসার চেষ্টা করেছিল এবং নানাভাবে তার ব্যাপারে সবাই জানে যে একটা পরীক্ষিত একটা সে নিষিদ্ধ সংগঠনের সে ছাত্র সংগঠনের নেতা। তো যেহেতু হাইকোর্ট একটা জিনিস তার ব্যাপারে রায় দিয়েছে রিটের ব্যাপারে, সেটা আমরা মনে করি যে সেটা আসলে লিগালি হয়েছে আর কি। এটাই ছিল আমার এই ব্যাপারে মন্তব্য আর কি। জি, আপনি কি এই বিষয়টার সঙ্গে একমত কিনা যে ডাকসু নির্বাচন এবারে যেটা হতে যাচ্ছে সেটা রাজনৈতিক দলগুলোর জন্য শক্তিমত্তা পরীক্ষার জায়গা? আপনি কি একমত বিষয়টার সাথে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে দেখেন, আমরা যেটা বলি, গত কয়েকদিন একটা বই পড়তেছিলাম রঙ্গ রসের অর্থনীতি। তা আব্দুল বাইশ সাহেব লিখেছেন যে জিনিস বেশি দুষ্প্রাপ্য হয় সেটার ব্যাপারে মানুষের আকর্ষণটা বেশি থাকে। যেহেতু ঘন ঘন যে জিনিসটা খেয়ে ফেলেন আপনার টেস্টটা ওই রকম থাকে না আর কি। তো আমাদেরকে ফেসিবাদী সিস্টেম লিডারশিপকে যেন অন্যরকমভাবে না আসতে পারে, ডাকসুকে দীর্ঘদিন না দেওয়ার কারণে আমরা ডাকসুটাকে এমনভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে আমাদের সামনে যেন পৃথিবীতে আর কোনো কিছুই নেই, আমাদের এখন পুরো বাংলাদেশে ডাকসুটা হয়ে গেছে। একটা একাডেমিক ইনস্টিটিউশনে এই পরিমাণ হাই আসলে পুরো রাষ্ট্রের সব যন্ত্র এখানে নেমে পড়ি আমরা। ইভেন আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের দলের নেতারাও বাসায় গিয়ে ফোনে দিচ্ছে, যেগুলো আসলে আমার কাছে খুব এক্সাজারেশন মনে হয়েছে। এটাকে পলিটিক্যাল এইভাবে মত্তা হিসেবে দেখা যায় না, বাট এটা একটা পারসেপশন ক্রিয়েট করে যে ডাকসুতে কারা জিততেছে। তারা অবশ্যই ডেফিনেটলি বাংলাদেশের মানুষের একটা পারসেপশনের পার্ট হিসেবে, কারণ ডাকসু যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় মধ্যবিত্ত শ্রেণীকে একটা রিপ্রেজেন্টেশন করে, সারা দেশ থেকে এখানে এসেছে, তাদের রায়টা আসলে কোন দিকে যায়। এবং ঐতিহাসিকভাবে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে কন্ট্রোলে থাকে, এরকম করে পলিটিক্যাল পারসেপশন আছে, আমরা শুনেছি, তারাই নাকি পলিটিক্যালি পাওয়ারই থাকে বেসিক্যালি। তো সেই জায়গা থেকে এটা দুই রকম ভাবেই দেখা যায়। আমরা একটু ডক্টর রাকিব আল হাসান আপনার কাছে যেতে চাই। আমরা দেখেছি যে কৌশলগত কারণে অনেকে ছাত্রলীগের কর্মী ছিলেন, যে ছাত্রলীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, তারা এবারে নির্বাচন করছেন। তাদের ভেতরে অনেককে আমরা প্রার্থী হিসেবে দেখেছি, কিন্তু আবার জুলিয়াস সিজারের প্রার্থিতা একেবারে এখন পর্যন্ত অবৈধ অবস্থায় রয়েছে। যদিও এটা অবশ্যই আদালতের সিদ্ধান্ত, কিন্তু কৌশলগত কারণে যারা ছাত্রলীগের রাজনীতি করেছেন এতদিন পর্যন্ত, তারা কিভাবে এবারে ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনার আমার সাথে সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, কৌশলগতর আগে আরেকটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে গুপ্ত, যেটি আমরা গত কয়েকদিন থেকেই গত কয়েক মাস থেকে, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে খুব বেশি আলোচনায়, বিশেষ করে গুপ্ত শিবির এই একটা ফ্রেজ ইউজ করা হয়। আপনি দেখুন, এখানে আপনি যেটা ইন্ডিকেট করলেন যে এখানে অনেকেই গুপ্ত শিবির, মানে আমরা কথ্য ভাষা যেটাকে বলি ছাত্রলীগের লুঙ্গির তলে ছায়ার তলে তারা আশ্রয় নিয়েছিল। তো সেক্ষেত্রে আপনি দেখুন তারা সেখানে, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ওই ভাই একটা কথা বলছেন যে নিষিদ্ধ জিনিসের প্রতি একটা যোগ থাকে, বা যে জিনিস দুষ্প্রাপ্য তার প্রতি একটা যোগ থাকে। তো রাজনীতি আসলে যখন আপনি নিষিদ্ধের খেলা খেলবেন, তখন এ ধরনের গুপ্ত কিংবা ছায়াতলের জিনিসগুলো খুব বেশি সামনে চলে আসে, এবং সেটাকে আমরা প্রতিফলন দেখলাম। আর ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনি কিছু শ্রেণীর জন্য রাজনীতি নিষিদ্ধ করে দেবেন, নিষিদ্ধ জিনিসের যেমন একটা যোগ থাকে বেশি, তাছাড়াও হচ্ছে নিষিদ্ধ জিনিস যখন
অপারেশন করায় তখন সেটাকে মানে মনিটরিং এবং সার্ভিলেন্স করাটা খুবই টাফ, যেটা আসলে মানে শেখ হাসিনার আমলে আমরা কি দেখেছিলাম যে সবাইকে ছাত্রলীগ করতে হবে, সবাইকে আওয়ামী লীগ করতে হবে, মানে আমাদের সবার মধ্যে যেটা আওয়ামীকরণ চেষ্টা, যেটা আসলে এখনকার যারা আওয়ামী লীগের হয়ে যারা আওয়ামী লীগকে ক্রিটিক করে তারা কিন্তু এখন এটা বারবার স্বীকার করে নিচ্ছে যে আসলে আওয়ামী লীগকে সবাই আওয়ামী লীগ দেখানোর চেষ্টা, যেটা আবার এখনও ধরুন সবাইকে এরকম আপনি মানে আপনি যখন একটু সেন্সিবল কথাবার্তা বলবেন বা একটু সত্যের পক্ষে থাকবেন তখন আপনাকে আবার ফেসিবাদের পতিত ফেসিবাদের দোসর, ইন্ডিয়ার দালাল, অমুকের দালাল, তমুকের দালাল, এই যে একটা ট্যাগিং এবং একটা নিষিদ্ধকরণের যে ব্যাপারটা, সেই ব্যাপারটার কারণে হচ্ছে ধরুন এই জিনিসগুলো প্রবণতা সোসাইটিতে বেশি দেখা যায় এবং ঢাকা ইউনিভার্সিটিতে আরও বেশি। এখন আপনার এটা কিন্তু বলার কিন্তু সুযোগ নাই যে আমি আত্মরক্ষার জন্য বা কৌশলগত কারণে ছিলাম, কিন্তু এখনও আপনি দেখেন এদের অনেক পরিমাণ বট আইডি রয়েছে। আজকে সারাদিনে যে একটা আলোচনা ঘটনা, সকাল থেকে আমি ঘুম থেকে উঠে দেখলাম টিভিতে হেডলাইন অনেক প্রার্থীর আইডি ডিসেবল করে দেওয়া হচ্ছে। জি, আমরা এই বিষয়টা আসবো, তার আগে আমরা একটু অ্যাডভোকেট হাসান তারিক আপনার কাছে আসতে চাই। ছাত্র শিবিরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় রাজনীতিতে খুব একটা স্বাধীনতার পর থেকে কখনো সেভাবে তাদেরকে দেখা যায়নি, তাদের রাজনীতি একটু ভিন্ন রকম ছিল, কিন্তু এবারে ডাকসু নির্বাচনে তাদের যে সমর্থিত প্যানেল সেখানে দেখা যাচ্ছে তারা বেশ শক্তভাবেই প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন, বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতিতে? ধন্যবাদ। আমি খুবই আনন্দিত যে আমি তরুণ প্রজন্মের দুইজন সহ আলোচককে এখানে পেয়েছি যারা এই জুলাই আন্দোলনের যে স্পিরিটের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, এবং আমরা যারা পেশাজীবীরা জুলাই অভ্যুত্থানে জড়িত ছিলাম আমাদের সাথে তাদের যে সেতু বন্ধন, তার প্রেক্ষিতে আমি আপনার এই জিজ্ঞাসাটার জবাব দেব। দেখেন, আসলে আমি শুরুতেই শুভেচ্ছা জানাই যে দীর্ঘ আন্দোলনের ফসল হলো এই তরুণ সমাজ যারা এই ডাকসু নির্বাচনটা আমাদেরকে উপহার দিয়েছে। কিন্তু মজার বিষয় হলো যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি না করে যারা চোরাগুপ্তা পথে যারা রাজনীতি করেছে তাদের পরিচয়টা একটু ভিন্ন। অন্যান্য ছাত্র সংগঠন বা অন্যান্য সাধারণ ছাত্ররা তারা কিন্তু ছাত্রলীগের নির্যাতনের মুখে দাঁড়িয়ে গণরুম নির্যাতনের শিকার হয়ে বিগত স্বৈরাচারের সময় তারা কিন্তু ছাত্র সংগঠনগুলো করেছে, ছাত্র আন্দোলন করেছে। যারা কোটা আন্দোলন করেছে তারাও নির্যাতিত হয়েছে শুরু থেকেই, 18 হয়েছে, এবারও হয়েছিল অভ্যুত্থানের আগে। কিন্তু মজার বিষয় হলো যারা মুনাফিকির রাজনীতি করে তারা গুপ্ত পরিচয়ে ছাত্রলীগে ঢুকে ছাত্রলীগের পদ দখল করে বা দলীয় ফান্ডের টাকা দিয়ে ছাত্রলীগের পদ ক্রয় করে তারা সেখানে আরামে এসে বসেছিল। ফলে সুবিধাভোগিতার যে রাজনীতি এবং লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটার বিরুদ্ধে একটা প্রত্যাখ্যানের আওয়াজ দিয়ে কিন্তু ডাকসু হচ্ছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এইটা একটা নিউ জেনারেশন পলিটিক্স আমাদের সামনে নিয়ে আসতেছে। আমাদেরকে বুঝতে হবে যে এই ডাকসু মুনাফিকির রাজনীতির বিরুদ্ধে ইমানদারির রাজনীতিকে সামনে আনবে কিনা। ইমানদারির রাজনীতিটা কি দলীয় লেজুর ভিত্তিক নয়, শুধুমাত্র ছাত্রদের সমস্যা, শিক্ষার সমস্যা ভিত্তিক ডাকসু, এই জায়গায় কিন্তু রাজনীতিটা চলে গেছে। ফলে যারা মনে করছেন এটা দিয়ে বিএনপি আওয়ামী লীগ বা অ্যান্টি আওয়ামী লীগ প্রো আওয়ামী লীগের শক্তি পরীক্ষা হবে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। আমি মনে করি এই জায়গাটা আমাদেরকে একটু নিউ আই, অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মগজের কারফিউ কিন্তু ভাঙতে হবে, ভেঙে একটা নিউ সিস্টেমিক অর্ডারে আমাদেরকে ডাকসুকে দেখতে হবে। আমরা বিগত সময়ের ডাকসু দিয়ে এবারে ডাকসু দেখলে হবে না, অন্তত ডাকসুর প্যানেলগুলোর নাম থেকে আমরা এটা বুঝতে পারি। যখন প্যানেলের নাম হয় অপরাজয় 71, যখন প্যানেলের নাম হয় অদম্য 24, বুঝতে হবে এবারের বয়ানটা কিন্তু একেবারেই আলাদা। জি, ধন্যবাদ। আমরা আরেকবার একটু আতিক মুজাহিদ আপনার কাছে আসবো। এনসিপি তাদের ফেসবুকে তাদের সমর্থিত প্যানেলের যে প্রার্থী আছে তার সম্পর্কে প্রচার প্রচারণা চালিয়েছে। আমরা দেখেছি গতকালকে প্রচার প্রচারণা শেষ দিন পর্যন্ত এটি ছিল। এবং যদি এই শিক্ষার্থী যদি একেবারে ভোটে যদি জয়ী হয় তাহলে কি সে এনসিপির প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকবে কিনা এবং এনসিপির পারপাস সার্ভ করার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমার কোয়েশ্চেনটা তো একই হইতে পারে যে বিএনপির মিডিয়া সেল থেকে যাদেরকে প্রপাগান্ডা চালানো হচ্ছে তারা কি বিএনপির দিকে এলাই থাকবে কিনা, আমার কথা বোঝেন? এই প্রশ্ন আমার অবশ্যই ডেফিনেটলি আমার কথা যদি এটা না হয়ে থাকে, আমার কথা হচ্ছে দেখেন বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা পোলারাইজেশন তো আছে আদর্শিকভাবে, আমরা মনে করি যে এই প্যানেলকে আদর্শিকভাবে সাপোর্ট করে। এখন হচ্ছে যে মানুষ ডাকসুর রাজনীতি তো জাতীয় রাজনীতি এক স্টাইলে চলে না, তাই না?
আমাদের পার্লামেন্ট ইলেকশন করব, ডাকসুতে যারা ছাত্রদের নিয়ে আন্দোলন করবে। আর যেহেতু ভোট চাইতে গিয়েছে, তারা কমিটমেন্ট দিয়েছে, এক একটা প্যানেল এক এক ধরনের কমিটমেন্ট দিয়েছে ছাত্রদের কাছে। 40,000 ছাত্র, এখানে কিন্তু সব দলের লোকজনকে কমিটমেন্ট দিয়েছে। তারা যদি উইনিং হয় তখন তাদের কমিটমেন্ট তাদের কাছে। এখন অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে যেমন আমরা যদি তাদেরকে উইশ করতেছি বা শুভকামনা জানাচ্ছি, সে জায়গাটা হচ্ছে যে আমাদের আকাঙ্ক্ষা জায়গা থেকে যে এই প্যানেলটা মনে হয় যে জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এটা ভালো ভূমিকা রাখবে। তাই আমরা এক একজন এক এক ধরনের প্যানেল থেকে মনে করতেছি যে আবিদ প্যানেল, কেউ মনে করেন যে বাকের প্যানেল, একে সমর্থন দিয়ে যাচ্ছে যে তারা হয়তো দেশের জন্য কল্যাণ করে। এবং আমরা মনে করি যে ডাকসু ডেফিনেটলি যেই আসুক, আমার কথা যেই আসুক, সেই জন্য বাংলাদেশ বিনির্মাণ, বাংলাদেশ 2.0 বিনির্মাণে কাজ করে। এবং একটা কথা আমি এখানে অ্যাড করে দিই ভাই, এই ট্যাগিং বা ডিভিশনের রাজনীতিটা আমি হেট করি পার্সোনালি। কারণ আমরা 53 বছর ধরে বিভিন্নভাবে বিভাজন হয়েছি, এখনও কিন্তু সেম জিনিসটা আসতেছে, সেটার দরকার নেই। আমাদের রেসপেক্ট বোধের পলিটিক্স থাকা দরকার। আপনি আমার শত্রু না, আপনি আমার প্রতিপক্ষ। রাজনৈতিকভাবে আমরা একে একজনের বিভিন্ন বয়ান নিয়ে হাজির হব, আমার পলিটিক্স আমি করবো, আপনার পলিটিক্স আপনি করবেন, কিন্তু এই যে প্রতিপক্ষকে শত্রু বানানোর মানসিকতা যেন আমাদের ঘৃণা চর্চাটা না হয়, যেই হোক, যে গোষ্ঠী হোক, আমি এটার পক্ষে না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা সবাই আশাবাদী পলিটিক্স করবো। এবং যে বাকের কাদের বলেন, অথবা আবিদ বলেন, অথবা সাদিক কায়েম ফরাদ বলেন, যেই বলেন, ওবামা বলেন, সবার কাছে আমাদের প্রত্যাশা, সবার সাথে একসাথে আন্দোলনে সবাইতে ছিলাম আমরা। তো এই জায়গাটা যেন ঠিক রেসপেক্ট বোধ থাকে, সেটা থেকে আমার প্রত্যাশা। আর যেটা বলেন এনসিপি, তার নৈতিকভাবে মনে করে, যেহেতু আদর্শিকভাবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে তারা মনে করে যে বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন ইউনিভার্সিটির ক্যাম্পাসের সুযোগ সুবিধা, সেই জায়গা থেকে তারা হয়তো আমরা প্রচারণা চালিয়েছি আর কি। ডক্টর রাকিব, আপনার কাছে আসবো। যেই বিষয়টা আমরা আলোচনায় এসেছে যে বিএনপির বেশ কয়েকজন নেতা এবং ছাত্র দলেরও বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে এখন পর্যন্ত অভিযোগ এসেছে যে তারা ফোন করে ভোটারদের কাছে এই ছাত্র দলের প্যানেলে ভোট চেয়েছে। বিষয়টা আসলে কেমন? এই নির্বাচনেই যদি এমন হয়, তাহলে জাতীয় নির্বাচনে তো আরও বড় চাপ প্রয়োগ হতে পারে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আগে আমি ওনার আগে একটু আমার সমালোচকের বিষয়টা একটু কথা বলতে চাই। দেখুন, ওনারা কিন্তু 5 আগস্ট পরও বলেছিল যে তারা ক্যাম্পাসে কোনো লেজুরভিত্তিক সংগঠন, লেজুরভিত্তিক রাজনীতি চায় না, এবং তারা স্বীকার করে বাকচাস কিন্তু তাদের লেজুরভিত্তিক সংগঠন না। অথচ আপনি যদি তাদের ফেসবুক পোস্টে খেয়াল করেন কিংবা তাদের সোশ্যাল মিডিয়ার প্রচারণা দেখেন, তারা কিন্তু শুধুমাত্র বাকচাসের পক্ষে কথা বলে। সুতরাং অন্য দলগুলো যেখানে বলতেছে যে শিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেল, বাম সমর্থিত প্যানেল, তারা কিন্তু সেটা বলতেছে না। অথচ তারা কিন্তু সেই লেজুরভিত্তিক সংগঠনকে প্রমোট করতেছে। তারা কিন্তু মুখে স্বীকার করতেছে না, কিন্তু কাজে কিন্তু সেটা করতেছে। 1 নম্বর ইস্যু। আর 2 নম্বর ইস্যু হচ্ছে শিবিরের ক্ষেত্রে ছাত্রদল কিন্তু ছাত্রদলের নামে প্যানেল দিয়েছে, শিবির কিন্তু তার নামে প্যানেল দেওয়ার হিম্মত নাই, সে নাম দিয়েছে কি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তো এই বিষয়গুলো কিন্তু ধরেন আমরা ওই গুপ্ত বলেন, মুনাফিকি রাজনীতি বলেন, সেটা কিন্তু এখানে কিন্তু আবার নানাভাবে নানা ফর্মে কিন্তু প্রতিফলিত হচ্ছে। আর আবার আপনার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, যেটা হচ্ছে ধরুন ওই ফোন করে যে জিনিসটা, সেটা হচ্ছে ধরুন আমি আগেই বলেছিলাম যে ডাকসুটাকে আসলে ওভার হাইপ করা হচ্ছে। মানে ডাকসুই বাংলাদেশের একমাত্র সমস্যা না, একমাত্র সমাধান না। সুতরাং এটা আসলে ধরুন যখন এটা একটা প্রেস্টিজের ইস্যু হিসেবে নিয়ে গেছে দলগুলো, ইগোতান্ত্রিক জটিলতা নিয়ে গেছে, তখন আসলে এটাকে জিততেই হবে এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু তারা পোষণ করতেছে। আর ফোন করতেছে ভোট চাওয়াতে আমি কোনো দোষের কিছু মনে করি না। তাকে যদি বাধ্য না করেন, তাকে যদি আপনি নির্যাতন না করেন, তাকে যদি কোনো ভয়ভীতি না দেখান, তাহলে আমি মনে করি দোষের কিছু না। আর এটা যে কেউ ভোট চাইতে পারে, কিন্তু এই ধরনের কালচারও আমি মনে করি ডাকসুতে থাকা উচিত না। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়নের জায়গা থেকে। আমরা একটু অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আপনার কাছে আসবো। আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কোনোভাবে সমর্থন দিয়েছেন, তাদের সোশ্যাল মিডিয়ায় সমর্থন দিয়েছেন। আমি একটু 2019-এ আরেকটু পেছনে আসতে চাই। সেই সময় দেখেছি যে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের একটা ব্যাপক প্রভাব ছিল এবং সেই কারণে নানাবিধ কারণে সেই নির্বাচন বিতর্কিত হয়েছিল। এবারের নির্বাচনে আপনি কোনো বিতর্কের শঙ্কা দেখেন কিনা? এবারে নির্বাচনে তো বিরাট শঙ্কা আছে। বিরাট শঙ্কাটা হলো এই, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ যে আওয়াজটা দিয়েছে সেটা হলো নির্বাচনে যেন রাষ্ট্রযন্ত্রের নিপীড়ক শক্তি কাজ না করে। রাষ্ট্রের নিপীড়ক শক্তি কারা? আমরা যারা আইনজীবী আমরা তো আরো স্পষ্ট করেই বলি, রাষ্ট্রের নিপীড়ক শক্তি হলো প্রশাসন, পুলিশ প্রশাসন, এবং যেহেতু এটা ডাকসু হচ্ছে, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যদি সরকারের বা রাষ্ট্রযন্ত্রের নির্দেশে কারো হয়ে কোনো একটা চাপ প্রয়োগ বা ব্ল্যাকমেইলিং অথবা লোভ অথবা ভয়, অর্থাৎ ডাকসুটাকে লোভ এবং ভয়মুক্ত নির্বাচন করার জন্য যে পরিবেশের যে গ্যারান্টি, এই গ্যারান্টিটা দেবে হলো প্রশাসন। যদি সেটা তারা না দেয়, অর্থাৎ রাষ্ট্রের কোনো বিশেষ কোনো দলের প্রতি যদি আনুগত্য বা প্রেম প্রীতি থাকে এবং তার হয়ে যদি রাষ্ট্র কোনো ভূমিকা নেয়, সেটাই হলো এবারের ডাকসু নির্বাচনে শঙ্কার জায়গা। এবং সেটি যদি হয়, প্রশাসনের পছন্দের এরকম কোনো দল আছে? প্রশাসন তো কথা বলে রাষ্ট্রের, অর্থাৎ কৃষ্ণ যে বাঁশি বাজায় সেই বাঁশিই তো রাধা নাচে। তো এখন ধরেন উপদেষ্টা মণ্ডলী বা আমাদের যে নির্বাহী যারা আছেন, রাষ্ট্রের সরকার যারা সরকার চালাচ্ছেন, তারা যে বাঁশি বাজাবে, সেই বাঁশিতে যদি আবার
বিশ্ববিদ্যালয়ে তার ৭৩ অধ্যাদেশ ভুলে তারা বাঁশির সুরে নাচতে শুরু করেন, তখনই কিন্তু শঙ্কার জায়গাটা তৈরি হয় এবং সেটা ফ্যাসিবাদেরই আবার নতুন ধরনের আগমন সেটা ঘোষণা করবে। সুতরাং আমরা এই শঙ্কার জায়গাটা দেখতে পাই বিভিন্নভাবেই। ডক্টর আতিক মুজাহিদ, একটু বলবেন যে বিষয়টা কি ঘুরে ফিরে আপনাদের দিকে আসছে কিনা? আমাদের দিকে বলতে কি, আমরা কি সরকারে আছি? আপনাদের লোকজন তো সরকারে আছে। আমাদের লোকজন বলে তো বিএনপির লোক তো অসংখ্য আছে। আমি বলবো মির্জা ফখরুলের কে কে আছে? আমরা আদিলুর রহমান মির্জা ফখরুলের কি হয়? ভাতিজা, মানে আমি ফুপা ভাগিনা সম্পর্ক, রাইট? আমি আরো নাম বলবো, ওনাদের বন্ধুই তো অনেকগুলো, সো এইভাবে বলতে পারে। ওনারা বলতো প্রশাসনের কথা, ভাই আই এম সরি টু সে, এখন প্রশাসনে উনি কাকে ইন্ডিকেট করছেন? উনি বলছেন যে ভিসি কি ছাত্রদের হোলিস্টিক্যালি সব বিএনপির সেটআপ এখানে আছে, বরং অনেকে অভিযোগ দিচ্ছে যে তারা বিএনপির লোকজনকে প্যানেল। এই কথাগুলো আমরা না বলি, কারণ একটা জিনিসকে বিতর্কিত করা হয়। ডেফিনেটলি যদি কোনো আমি কেন ভিসি কেন যেই লোকে অন্যায় কাজ করবে তার বিরুদ্ধে আমরা বলবো, দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। যে এইটা মনে হয় সিন্ডিকেট করে অন্য দলকে দেওয়া হচ্ছে বা সরকারের প্রশাসনে দিয়ে দেওয়া হচ্ছে, সরকার তো বলবো তাহলে বিএনপি সরকার বলবো আমি, তাহলে আমি সরকার বিএনপি সরকার, তাহলে বলবো বিএনপির প্যানেলকে দিচ্ছে। এইটা এই ধরনের না বলে আমি বলি যেতে চাই না, আমরা যেতে চাই যে দলীয়ভাবে। আমার কোশ্চেনটা হলো, আমি বলি বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা, এখানে যদি পুলিশ ঢোকে বুঝবেন আপনি বিশ্ববিদ্যালয় নন। আমার জন্য ডিজনার ফিল করি আমি। আমরা সর্বোচ্চ বাংলাদেশি বিদ্যাপীঠ, আমরা পড়াশোনা করি সর্বোচ্চ ডিগ্রি নিই। এখানে আমরা যদি সবচেয়ে বেশি মারামারি করে আমার জাতির জন্য ক্ষতি করে, রাষ্ট্র কি বানাচ্ছি, সে জায়গায় যদি পুলিশ আর্মি দিয়ে ব্যাকআপ দিতে হয়, জাতির অন্যদেরকে আমরা কি ব্যাকআপ দিব? তো সে জায়গায় যদি বলি তাদের ভিসিদেরকে প্রভিসিদেরকে আপনি যদি কোয়েশ্চেন করা শুরু করেন, এই রাষ্ট্রের আসলে কিছুই থাকে না। ডেফিনেটলি শেখ হাসিনা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে টিচাররা ৫-৮টার মতো অবস্থা ছিল, সে জায়গায় আমরা যাই, চা সমস্যার জায়গায় যাচ্ছি না আমরা। বাট এখন তো মিনিমাম একটা মানুষের একটা রেসপেক্টের জায়গা থাকে, আমার দলের পক্ষে যাচ্ছে না, তাই আমি বলবো এটা ওই সরকারি দল। এই ধরনের কথাটা আমি ডেফিনেটলি আমি হাম্বলি ডিসএগ্রি করি ভাই। আপনাকে একটু বলি, সেটা হলো যে যখন জগন্নাথের আন্দোলনরত ছাত্রদেরকে গরম পানি মারা হয়, আবার আরেকটি অংশকে যখন ঠান্ডা পানি দেওয়া হয়, তখন কি রাষ্ট্র কার পক্ষে আর কার বিপক্ষে এটা কি প্রকাশিত হয়ে পড়ে না? সেটা আপনি সেটা রাষ্ট্রকে কোশ্চেন করতে পারেন, এটার সাথে আমার কোনো দ্বিমত, এটার সাথে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু আপনি যদি উনি যেটা বলছে আমার দিকে ইন্ডিকেট, যেটা আমি বলছে যে আপনারা বলছেন আমাদের ছাত্র প্রতিনিধি দুইজন আছে, আমাদের ছাত্র প্রতিনিধি কি উনি কি এনসিপি থেকে ছাত্র প্রতিনিধি না বৈষম্য বিরোধী থেকে ছাত্র প্রতিনিধি? দ্যাটস এটা ক্লিয়ার রেডলাইন থাকা উচিত। এবং আমার উপদেষ্টাও যদি অন্যায় করে আপনারা তাকে স্যাক করে দিবেন, দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ আমাদের। মানে এত স্বচ্ছ রাজনীতি করতে ভয় পায় কেন মানুষজন, আমি এটা বুঝি না। কোশ্চেন করেন, ডাইরেক্টলি বলেন যে এই জায়গায় এটা হয়েছে, কেন এটা হইলো। তাহলে আমাদের তো অবশ্যই আবিদরাও ছিল ওখানে, ওবামারাও ছিল, কোশ্চেন তো ডিরেক্টলি করতে পারছে যে এই জায়গাটাতে এই আচরণ করছে যেটা দেখা যাচ্ছে যে অমুকের পক্ষে গিয়েছে, সেটা আমাদের কেন আর্টিফিশিয়ালি চাপাই দিতে হবে যে এরকম হচ্ছে তাই তো বলতে হবে? তো সে জায়গা থেকে আমার ভেরি ক্লিন অ্যাপ্রোচ যে আমরা যেন সব জায়গায় কি এমন কোশ্চেনে উঠতেন, মানে এমন না করে ফেলি যে একটা পলিটিক্স সব জায়গায় দেখা উচিত। ডেফিনেটলি এটা একটা লিডারশিপ প্র্যাকটিস আমার কাছে মনে হয়। এই বিষয়ে ডক্টর রাকিব আপনি কিছু বলতে চান? যে আমি আসলে একটু বিরতিতে যাব, তার আগে আপনার কথা। আমি 1 মিনিট একটু বলি। সেটা হচ্ছে ধরুন আমাদের ডাকসু ইলেকশনে কে জিতবে না জিতবে সেটা মানে সেটা আমার কাছে ফ্যাক্ট করে না, বড় বড় রাজনৈতিক দলের কাছে ফ্যাক্ট করে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই ইলেকশন কেন্দ্রে উনি যে কথাটা আশঙ্কার কথা বলছেন, কালকে ইলেকশনের পরবর্তী যখন এ ধরনের কোনো প্রশ্ন তোলে, বিতর্কিত হয়, তো সেটাকে যদি ফলাফল মেনে নেওয়ার মানসিকতা না থাকে, তাহলে সেক্ষেত্রে যদি একটা এনার্কি তৈরি হয়, এবং এনার্কি তৈরি করতে গেলে আমাদের একটা অস্থিতিশীল পরিস্থিতি হবে, এবং যেটা কিন্তু আমাদের আগামীতে জাতীয় ইলেকশন সেটাতে একটা হ্যাম্পার তৈরি করবে এবং মানুষের একটা আস্থাশীল জায়গাটা নষ্ট করবে। সেটা আমি আশঙ্কার জায়গা হিসেবে দেখি। এটা হচ্ছে আমার বক্তব্য। জি, ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে আমরা বেশ কিছু নেতিবাচক আলাপ করে ফেলেছি, কিন্তু তারপর দীর্ঘ আকাঙ্ক্ষার যেহেতু এই ডাকসু নির্বাচন, তার মানে সেটি নিয়ে আশা আকাঙ্ক্ষা তর্ক বিতর্ক থাকবেই, এবং এই তর্ক বিতর্ক চলবে। যখন আমরা বিরতির পর ফিরব তখনও মধুবন্ধু ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে নিউজ 24-এর সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আরও একবার দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের অতিথিরা সঙ্গে রয়েছেন। আমরা আলোচনা করছি ডাকসু নির্বাচন। এবারের ডাকসু নির্বাচন কি আসলে রাজনৈতিক দলগুলোর জন্য শক্তিমত্তা পরীক্ষার জায়গা কিনা? আমরা অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আপনার কাছে একটু আসবো। আপনার কাছে প্রশ্ন, রাজনৈতিক দলগুলো ডাকসু নির্বাচনকে কেন ভয় পায়? এবার তো বেশি ভয় পাওয়ার কারণ রয়েছে। বেশি ভয় পাবে এই কারণে যে গতানুগতিক রাজনীতির কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে এবারের ডাকসু। কারণ গতানুগতিক রাজনীতি এই তরুণ সমাজের চাহিদা পূরণ করতে পারে নাই, এটা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এবং গতানুগতিক রাজনীতি অভ্যুত্থানের পেছন পেছন দৌড়িয়েছে, তারা কিন্তু অভ্যুত্থানের সামনে থাকতে পারে নাই। ফলে এই গতানুগতিক রাজনীতিকে আজকে মোকাবেলা করতে হবে নয়া প্রজন্মের নয়া রাজনৈতিক ভাবনাকে। আমি কোনো সুনির্দিষ্ট দলের কথা বলছি না বা সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক মতবাদের কথা বলছি না, আমি বলছি
the narrative, the idea of the new generation politics. A new generation politics টা হলো very much modern, very much future oriented and very much talent নির্ভর। তো সুতরাং এই জায়গায় আজকে যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ঢুকে গেছি, এখন কিন্তু যা তা বলে তরুণদেরকে কিন্তু বিভ্রান্ত করার জমানা চলে গেছে। তরুণ সমাজ এখন চট করেই অনেক কিছু ধরে ফেলতে পারে যে বিগ ব্রাদার বা বড় ভাই কি বললো তাতে দিয়ে সে কিন্তু তাড়িত হবে না, সে কিন্তু ক্রস চেক করে। এই জেনারেশন যারা ক্রস চেক করতে শিখে গেছে তাদেরকে জবাবদিহি করার প্রশ্ন পলিটিক্যাল পার্টিগুলোর সামনে চলে আসছে। এই পরীক্ষায় অর্থাৎ এআই এর পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হতে না পারে তারা কিন্তু বিদায় হয়ে যাবে রাজনীতির ভূগোল থেকে। ফলে এবারের ডাকসু যে বার্তা দিচ্ছে একটা নতুন ধরনের বাংলাদেশ, যেটা আজকের অনুষ্ঠানের নামের সাথেও সঙ্গতিপূর্ণ, নতুন ধরনের বাংলাদেশ, নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা, নতুন ধরনের শিক্ষা আন্দোলন এবং নতুন ধরনের ছাত্র আন্দোলন, এই ভাবনাটা নিয়েই আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যারা ছাত্র শিক্ষার্থী ভোটাররা আমার মনে হয় এভাবেই তারা ভোটটা দেবে। তারা কিন্তু প্রো আওয়ামী লীগ, প্রো বিএনপি, প্রো জামাত এইভাবে কিন্তু তারা দেখছে না এখন, আমি যতটুকু বুঝতে পারি। তারা কিন্তু একটা নয়া ভাবনায়, নয়া বাংলাদেশ, নয়া ক্যাম্পাস এবং নয়া এডুকেশনাল মোটিভ এই জায়গা থেকে তারা দেখছে, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের বিশ্ববিদ্যালয় মানচিত্রে 1 নম্বর হতে পারে। সেই জায়গায় যাওয়ার জন্যই কিন্তু ডাকসু একটা যাত্রা শুরু করেছে। ফলে যারা পলিটিক্যাল পার্টি তাদেরকে ভাবতে হবে যে তারা পলিটিক্যাল ফিল্ডেও এরকম নিউ ন্যারেটিভ আনতে পারে কি। আমরা এই নতুন ন্যারেটিভ নিয়ে আলোচনা করব। আমরা একটু ডক্টর রাকিব আপনার কাছে যেতে চাই। আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার পর একাধিকবার বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু তারপরেও ডাকসু নির্বাচন সেই সময়গুলোতে বেশ কয়েকবার হয়নি। এটা কেন? এবং আরও একটি বিষয় যে ছাত্রলীগের কারণে, বাধার কারণে কিন্তু বেশ কয়েকবার ডাকসু নির্বাচন পণ্ড হয়েছে বা বানচাল হয়েছে। তো এই জিনিসটা কেন? তখন তো ছাত্রদলও মাঝে ছিল। জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, ডাকসুর এবারের ইলেকশনের আগে ডাকসুর সবচেয়ে চমকপ্রদ ইলেকশন ছিল 90 ইলেকশনটা। তখনকার না ছাত্র জিতার জন্য না, মানে ব্যাপারটা আমি অন্য অ্যাঙ্গেলে বলতেছি আপনাকে। সেটা দেখুন, যখন 90 সালে স্বৈরাচার এরশাদ পতন হয়, তখন আপকামিং যে ইলেকশনটা হওয়ার কথা ছিল, মানে 91 যে ইলেকশনটা, তখন সবাই ভেবেছিল যে আওয়ামী লীগ হয়তো ক্ষমতা আসতেছে বা বিএনপি ক্ষমতা আসবে না। কিন্তু তখনকার যে ছাত্রদলের, মানে ডাকসু যে ইলেকশনটা, সেটা যে ছাত্রদলের সংখ্যাগরিষ্ঠ ইলেকশনটা কিন্তু পুরো ইলেকশনের ভাইবটা চেঞ্জ করে দেয়। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাকে যোগ করি। সেখানে যিনি বিপি ছিলেন জনাব আমানুল্লাহ আমান, তিনি তখন সংসদ নির্বাচন করেছিলেন এবং সংসদ নির্বাচনে তিনি 97,000 ভোট পেয়েছিলেন, যেটা বাংলাদেশের ইলেকশনের 300 আসনের মধ্যে সর্বোচ্চ। সুতরাং ডাকসুটা পুরা ইলেকশন এবং মানুষের মনস্তাত্ত্বিক, সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক জগৎটা কীভাবে চেঞ্জ করে দিয়েছে। তখন কিন্তু ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ছিল না। সুতরাং এটা একটা বড় একটা বার্তা বহন করে। আর ডাকসু আপনি যেটা বলছেন অনেকবারও হয় না, ডাকসু তো বাংলাদেশে কখনোই একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল না। কারণ ডাকসু ধরেন বাংলাদেশে 54 বছর ইতিহাসে 7বার বা 8বার ডাকসু হয়েছে। তো ডাকসু এবং 19-এর আগে 28 বছর ডাকসুই হয় নাই, তখন তো বিএনপি, আওয়ামী লীগ অনেক সরকারই ছিল। সুতরাং এককভাবে এটা আপনি কাউকে দোষারোপ করতে পারেন না। তবে আমরা যেটা মনে করি যে ডাকসু একটা ওয়েলফেয়ার সিস্টেম হওয়া উচিত এবং ওয়েলফেয়ার সিস্টেম একটা কন্টিনিউয়াস প্রসেস থাকা উচিত এবং এটা একটা লেন্দি প্রসেস না, যেমন আজকে হয়েছে আবার 5 বছর কোনো খবর থাকবে না। এটা 1 বছর বা 2 বছর অন্তর অন্তর প্রতিবারে হওয়া উচিত। এবং শুধুমাত্র তাই না, ডাকসুকে এখানে আমি একটু 10 দিন আমাকে সময় দেন, আমি যোগ করি আপনাকে। ধরুন ডাকসুতে এখানে প্রত্যেকটি দলের আমি যে ইশতেহারগুলো পড়তেছিলাম, তারা বলতেছিল যে আমরা ভালো ক্যান্টিন চাই, ভালো খাবার চাই, ভালো এই চাই সে চাই। এখন আমার কথা হচ্ছে কি, এই জিনিসগুলো তো একটা ইউনিভার্সিটির মানে মৌলিক অধিকার, মৌলিক রাইটস, একটা ফান্ডামেন্টাল জিনিস। এটা ইউনিভার্সিটিকে ইনশিওর করতে হবে। এখন ইউনিভার্সিটি কেন সেটাকে ইনশিওর করতে পারতেছে না, গভর্নমেন্ট রাষ্ট্রকে এবার সেটা ইনশিওর করতেছে না, সেটার দিকে আগে প্রথমত নজর দেওয়া উচিত। পরবর্তীতে এই জিনিসগুলো সিস্টেম যদি আপনি ডেভেলপ করতে পারেন, তারপরে কালচার চেঞ্জ করার পরে তখন এই স্টুডেন্টদের পলিটিক্সটা ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি সারাদিন যদি আপনি বাতের জন্য আপনার ফাইট করতে হয়, তাহলে আপনি কালচারালি আপনি তখন তো মানে শাইন হতে পারবেন না, ব্রাইট হতে পারবেন না। তো আমি মনে করি যে এই ডাকসুটা কিন্তু সেই বার্তাটা দিচ্ছে এবং আমি মনে করি যে মৌলিক যে জায়গাগুলোকে সেগুলোকে হিট করে এই পরবর্তী যে চাহিদাগুলোকে আগায় নিলে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস যদি আপনি রাখতে পারেন, তাহলে আমি মনে করি যে আমাদের শিক্ষাঙ্গনের পাশাপাশি জাতীয় রাজনীতির পুরো ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। আতিক মুজাহিদ, আপনার কাছে একই বিষয় নিয়ে আসবো। দীর্ঘদিন ডাকসু নির্বাচন না হওয়ার দায়টা কার? প্রশাসনের না রাষ্ট্রের? ডেফিনেটলি যারা সরকারে থাকে তাদের। কেন তারা কি ভয় পেয়েছে? আমি বলি ডাকসু একটা পাওয়ার ব্লক, তো ডেফিনেটলি এটা একটা, অনেকে বলে যে আমরা শুনতাম এক সময় যে কলকাতা যা চিন্তা করে বা বঙ্গ যেটা চিন্তা করে সেটা আগামী দিন মানে ভারতবর্ষ চিন্তা করে। ঠিক বাংলাদেশের ডাকসু হচ্ছে এমন একটা জিনিস, মিনি পার্লামেন্ট বলা হয় আর কি। এটা প্রেশার গ্রুপ প্রচণ্ড রকম, এটা যে কোনো সরকারকে ঠিক রাখার জন্য হেভি প্রেশারে দিয়ে রাখে। এই জন্য কেউ প্রেশারটা নিতে চায় না, আনকনটেস্টেড কাজ করতে চায়, বরং তাদের প্রো অর্গানাইজেশন ছাত্র যেগুলো থাকে তাদেরকে দিয়ে তারা এটাকে নিয়ন্ত্রণে রাখতে চায়। যখন এটাকে একটা স্বাধীন সার্বভৌম লোকজন নিয়ন্ত্রণ হবে, তখন এটার থেকে এই ভয়েসটাকে রাষ্ট্রের একটা প্রতিবাদী ভয়েস হিসেবে থাকে আর কি। হিস্ট্রিক্যালি এটাই পেয়েছি। এই জন্য কেউ এই প্রেশারটাকে ডিল করতে পারে না ডেফিনেটলি। সেকেন্ড, আমি একটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট পেয়েছি,
সেটা হলো ডাকসু থেকে যে লিডারশিপ আসে এগুলো হচ্ছে ফ্রন্ট বেঞ্চার লিডারশিপ। আর আমাদের গতানুগতিক অমুক দল করে করে যারা আসে তারা আসলে ব্যাক বেঞ্চার পলিটিশিয়ান। সো সেই জায়গা থেকে ফ্রন্ট বেঞ্চার পলিটিশিয়ানকে ডিল করা অনেক কঠিন, কারণ এইসব নেতাদেরকে যারা 40,000 স্টুডেন্টকে কনভিন্স করে তার লিডারশিপ ক্যাপাসিটি পার্সোনালিটি সব দিয়ে, কিন্তু আমি দেখছেন যে সবচেয়ে বেশি মেয়েরা দেখতেছে কার পার্সোনালিটি হাই, মানে ভালো পার্সোনালিটি, তাকেই তারা ভোট দিবে। তার মানে পার্সোনালিটি ইজ এ ম্যাটার। তো লিডারশিপ হতে গেলে পার্সোনালিটি লো লেভেল না, চাটা না, মানে মানুষের জন্য তেলবাজি করে লিডারশিপ না, এমন একটা লিডারশিপ সে মানুষের কাছে মডেল হতে পারে। তো সে জায়গাতে ডাকসু শুধু না, রাকসু যেগুলো আছে এগুলো ডেফিনেটলি একটা ফ্রন্ট বেঞ্চার একটা জেনারেশনাল লিডারশিপ তৈরি করে। তো সেটাকে ক্যাচ করতে পারে না আমার সো কল এই যে উইক লিডারশিপ, যারা আমাদের এতদিন ধরে লিডারশিপ ওয়ার্ল্ড সিস্টেমে লিডারশিপ দিয়ে আসছে, এটা একটা পরে তারা নিতে পারতেছে না, এবার নেয় না, এই জন্যই তারা মূলত এটা হয়েছে। এই জন্য দেখবেন অল্প কয়েকটা নামের সামনে শুধু ভিপি যুক্ত হয়, বাকি নামের সামনে হয় না, তার মানে লিডারশিপের একটা পার্সোনালিটি আছে। ধন্যবাদ। ডক্টর রাকিব, আপনার কাছে আসবো। আমরা দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থানে আহত সানজিদা যখন মনোনয়ন ফর্ম নিয়েছে তখন ছাত্র দল থেকে শুরু করে অন্যান্য বেশ প্যানেল, প্রায় সবগুলো প্যানেলই সেখান থেকে মনোনয়ন নেননি। এটা কি আসলে রাজনীতির জন্য একটা অনন্য নিদর্শন বা দৃষ্টান্ত হয়ে রইল কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনার আগে আমি ওনার একটা কথার সাথে যোগ করতে চাই। দেখুন, উনি যেটা বলছিল যে ডাকসু আসলে ইন্ডিভিজুয়াল কিছু ফিগার তৈরি করে এবং খুব ডাইনামিক লিডার তৈরি করে, এটা কিন্তু সব কিছু সত্য না। কারণ আমরা যদি খেয়াল করি 70 এবং 80 দশকে যারা জাসদ ছাত্রলীগের যারা যেসব লিডার তৈরি হয়েছিল তারা কিন্তু জাতীয় রাজনীতিতে ওইভাবে প্রাসঙ্গিক হতে পারে নাই। সুতরাং এটা যে সবসময় সত্য 100% ট্রুথ তা কিন্তু সত্য না। আর এবার আপনার প্রসঙ্গে আসি, আপনার প্রসঙ্গটা যেটা আপনি বলছিলেন যে ওই সানজিদার ব্যাপারটা, আসলে সানজিদা আসলে আমাদের গণ অভ্যুত্থানের একটা পোস্টার গার্ল হিসেবে ছিল। আপনার তার যে ছবিটা সেটা কিন্তু আল জাজিরা সহ অনেক বড় মিডিয়াতে কভারেজ হয়েছে এবং সেটাতে আমাদের জুলাই শক্তি হিসেবে সবার একটা শুধুমাত্র সিম্পেথি বলবো না, আমি একটা এমপ্যাথাইজ সবাই ছিল। তো এটাকে একটা আসলে সবাই একটা সম্মান জানানোর দেখানো হয়েছিল। আমরা যদি আমাদের ক্রিকেট ফুটবল অনেক কিছু এরকম দেখি যে সম্মান জানিয়ে আপনার তাকে 50 করার সুযোগ দিল, সম্মান জানিয়ে তাকে লাস্ট ম্যাচটা খেলার সুযোগ দিল। তাই মনে করি যে এটা একটা কালচার, এটা একটা আমার প্রতিপক্ষ দলের প্রতি একটা সম্মান প্রদর্শন করা এবং এটাকে ওন করা। মানে সে আমার অন্য দলের হতে পারে, কিন্তু তাকে যে আমি ওন করতেছি, যে আমাদের কালচারটাকে ওন করা এবং পলিটিক্সটা আপনার পলিটিক্সটা যে আমি ওন করতে পারি, এই ধরনের একটা নিদর্শন কিন্তু যারা এটা করছে তারা আমি মনে করি তাদেরকে আমি স্যালুট জানাই এবং তারা একটা পজিটিভ একটা লিডারশিপ ক্রিয়েট করলো এবং সেটাকে একটা বার্তা মেসেজটা কনভে করলো অন্যদের প্রতি। এটা আমি খুব হাসান তারিক, আপনার কাছে আসবো যে আসলে এই শিক্ষাটা আমাদের জাতীয় রাজনীতি যারা করেন তারা নিচ্ছেন না কেন বা নেন না কেন? না নেওয়ার কারণ হলো, প্রথম কথা হলো জাতীয় রাজনীতিতে জবাবদিহিতা নাই। অর্থাৎ ডাকসুতে বা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে প্রতিনিয়ত একজন ছাত্র নেতাকে তার হলে, তার ক্যান্টিনে, তার ডিপার্টমেন্টে, তার টিএসসির আড্ডায় তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হয়। এমনকি একজন ছাত্র নেতা তার শিক্ষকের কাছেও জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। কিন্তু আমাদের দেশে যে ফ্যাসিবাদী ধাঁচের যে দলগুলো গড়ে উঠেছে, বিশেষ করে পরিবারতান্ত্রিক দলগুলো, তাদের দলের ভিতরে কোনো জবাবদিহিতা নাই। এক নেতা যেটা বলবে সেটাই আইন, সেটাই দলের বিধান। যদিও দলের গঠনতন্ত্র আছে, যদিও দলের কাঠামো আছে, এই কমিটি সেই কমিটি আছে, কিন্তু দলের ভিতরে একটা ব্যক্তি পূজা, পার্সোনালিটি কাল্ট, পরিবারতন্ত্র, ডাইনেস্টি ইত্যাদি বহাল থাকে। ফলে এই যে কালচারে যেটা আমরা জাতীয় রাজনীতিতে দেখতে পাই বা অন্যান্য দলেও ওয়ান ম্যান শো, এক নেতা তিনি যা বলবেন, পরিবারতন্ত্র হয়তো নয় কিন্তু তিনি প্রধান, তিনি সব ক্ষমতার মালিক, এই যে তিনি কেন্দ্রিক সব, এটার ফলেই এটা যখন প্রতিযোগিতায় নামে ছাত্রদের সাথে, তরুণদের সাথে, সেটা তারা কম্পিট করতে পারে না। এবং একই সঙ্গে শিক্ষিত লোকেরা বেশিরভাগ হলো ছাত্রদের মধ্যে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক যিনি, শিক্ষার্থী যিনি, তারা নলেজের স্রোতের মধ্যে তারা সবসময় থাকে, নিউ আইডিয়াসের স্রোতের মধ্যে থাকে। আর যারা পলিটিক্যাল ফিল্ডে কোনো ডেভেলপমেন্ট অর্থাৎ রেগুলার আপডেট করার যে কাজটা, সেটা কিন্তু সেখানে একাডেমিক্যালি, পলিটিক্যাল একাডেমিক্যালি যে আপডেট, সেটা কিন্তু সেখানে হয় না। ফলে এই ডাইনামিজমের অভাবের কারণেই এটা একটা মেধাগত ব্যবধান, আমি বলবো মেধাগত এবং সততাগত ব্যবধান, এবং সেটার ফলেই এই সংকট। ধন্যবাদ। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে আসবো। আমরা নির্বাচনী প্রচার প্রচারণার ক্ষেত্রেও দেখেছি যে শিক্ষার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণা খুব চমৎকারভাবে মেনে, যে বিধি মেনে তারা করেছে এবং প্রথম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেই নির্দেশনা দিয়েছে সেটি তারা মেনেছে। এটাও কি আসলে জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা বড় শিক্ষার জায়গা হতে পারে কিনা? জাতীয় নেতৃবৃন্দ এখান থেকে শিক্ষা নিতে পারেন কিনা? ডেফিনেটলি ইউনিভার্সিটিতে আমরা আসলে ইউনিভার্সিটির ডেফিনেশনটা তো উনি যেটা বলবেন ভেরি ইন্টারেস্টিং। ইউনিভার্সিটি যে নলেজ ক্রিয়েশনের জায়গা, মডেল হওয়ার জায়গা,
অন্যরা ফলো করা যায় আসলে কিভাবে আমাদের হবে। তো সে জায়গা থেকে ডেফিনেটলি ইউনিভার্সিটি যে প্র্যাকটিসটা করবে, আমরা পৃথিবীর সব দেশেই তাদের পলিসিগুলো মূলত ইউনিভার্সিটি কেন্দ্রিক দেয় যে আপনি আমাদেরকে এই রাষ্ট্রের কি হবে সেটা এই ইউনিভার্সিটি থেকে নেয়। তো সেই ইউনিভার্সিটি যদি আমাদের নলেজ যদি বেসড যদি হয়ে থাকে ইউনিভার্সিটি, সে জায়গায় অবশ্যই আমাদের জন্য মডেল। এবং আমি মনে করি রেসপেক্ট বোধ, যেটা সানজিদার উদাহরণটা দিল, ডেফিনেটলি আমি এটা খুব আই লাইক ইট, যে রেসপেক্ট বোধের কালচারটা জরুরি। আমি মনে করি জুলাই অভ্যুত্থানের একটা বড় আকাঙ্ক্ষা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাশীলতা, আমাদের একে অপরকে রেসপেক্ট করতে হবে। আমার বিরোধী মত, আমার ভিন্নতা, আমি তাকে খাওয়ার আচরণ সব দিক দিয়ে আমার ভালো লাগতেছে না, তারপর আই শুড রেসপেক্ট, বিকজ এইটাই হচ্ছে আমাদেরকে শিখায়, যেটা শেখ হাসিনা নষ্ট করে দিয়েছিল 17 বছরে। আমাদের নেতাদেরকে হাত করা, ডান্ডি, মানে কি তারা কি মানে সন্ত্রাসী নাকি, এরকম দেখেছি যেগুলো খুব কষ্ট দিয়েছে যে দলের নেতাই হোক আমাদের। কেন এই যে রেসপেক্ট বক্স সিনিয়রদের এখনো পড়াচ্ছে, এক্স্যাক্টলি এখনো তো পড়াচ্ছে, হেলমেট পড়াচ্ছে, এটা আমি মনে করি রং। এটা আদব, যেটা পলিটিক্যাল আদব, যেটা সেটা আসলে নষ্ট করে ফেলে। সে জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটি যদি এটাকে রিগেইন করা শুরু করে জুলাই পরবর্তী, আমার বিশ্বাস এটা পরবর্তীতে সবার মাঝে এটা ছড়িয়ে পড়বে। বাংলাদেশে যেহেতু আমরা সারা দেশের মানুষরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা মনে করি এই কালচারটা সারা দেশে ছড়িয়ে পড়ুক, রেসপেক্ট বোধের কালচারটা। ধন্যবাদ। আমরা আলোচনা করছি ডাকসু নির্বাচন এবং পরবর্তী রাজনৈতিক শক্তি তার পরীক্ষার জায়গা নিয়ে। এই আলোচনা অব্যাহত থাকবে। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আরও একবার দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমরা আলোচনা করছি ডাকসু নিয়ে এবং ডাকসু নির্বাচন রাত পোহালে আর মাত্র অল্প কয়েক ঘন্টা বাকি। আমরা একটু আতিক মুজাহিদ আপনার কাছে আসতে চাই। আজকে আমরা বেশ পাল্টা অভিযোগের কথা শুনেছি সোশ্যাল মিডিয়ায় সাইবার হামলা নিয়ে। আমরা ছাত্রদল সমর্থিত যে প্যানেল এবং সেই সঙ্গে শিবির সমর্থিত প্যানেল, দুটো পক্ষের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি যে সেখানে সাইবার হামলার ঘটনা ঘটেছে, আইডি ডিসেবল করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা তিনিও সেই অভিযোগ করেছেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কারা চালালো এই হামলা? যেহেতু আমার কাছে কোনো এক্সাক্ট ইনফরমেশন নেই, সরকার হয়তো বলতে পারবে, যারা সাইবার এক্সপার্ট তারা হয়তো বলতে পারবে, বাট এটা খুবই আনএক্সপেক্টেড। এটা দুই ধরনের, অনেকে অভিযোগ দিচ্ছে, অনেকে নিজেরাই করে রাখছে, এটা একটা ধরনের অভিযোগ তাদের ক্রেডিবলের জন্য বা তাদের মানুষের সিম্প্যাথির জন্য। বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট যে এই লেভেলের স্টুডেন্ট বা যারা ক্যান্ডিডেট তারা এটা ছোটো একটা লেম কাজের জন্য করবে। বাট আমি খুবই শঙ্কিত যে আসলে এরকম করে যদি সাইবার অ্যাটাক করে এমন কিছু করলো, আমার হ্যাক করার পর আমাকে রং একটা জিনিস আমার ফেসবুকে দিয়ে দেওয়া হলো, যেটার কারণে ক্লাস তৈরি হলো, মানুষের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হলো। এটা খুবই শঙ্কার একটা বিষয় এবং আমার মনে হয় উচিত যে সাইবার যারা এক্সপার্ট এবং সরকারিভাবে যারা তাদের সহযোগিতা নিয়ে এগুলো অ্যাটাকগুলো কি দেশের না বিদেশের সেটা দেখার বিষয়। যেমন অনেকে বলতেছে যে ইন্ডিয়া থেকে আমাদের অ্যাটাক করা হচ্ছে, তো সেটা হতে পারে, আমরা জানি না যে যেটাই হোক না কেন, বাট এটা একটা সুষ্ঠু একটা জিনিস। এটা যদি সরকার থেকে পারে, যদি ইউনিভার্সিটি পারে, অথরিটি পারে, তাহলে আমার মনে হয় ভালো হয়, যে আসলে আমাদের জাতির সামনে আসা উচিত অভিযোগগুলোকে একটু নেওয়ার ক্ষেত্রে আর কি। এটা আমার ডক্টর রাকিব আপনার কাছে আসবো। এই ধরনের হামলা, সাইবার অ্যাটাক, এগুলো আমরা দেখতে পেয়েছি বিশেষ করে যেই সময়গুলোতে ইন্টারনেট চালু ছিল জুলাই আন্দোলনের সময়গুলোতে, সেই সময় দেখা গেছে। তো বিষয়টা কি এরকম হতে পারে কিনা যে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে? আচ্ছা, এটা হতে পারে, আপনি স্পেকুলেশন যদি করেন যে কারোর উপর দোষারোপ করতে পারেন, কিন্তু আপনি জানেন গতকাল 7 তারিখে প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেছিল। এই মুহূর্তে গতকাল রাত থেকে আজকে সারা দিন এবং রাত পর্যন্ত, সকাল পর্যন্ত প্রার্থীদের প্রচারণা সবচেয়ে বড় মাধ্যম কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এবং প্রত্যেকেরই একটা এনরিচড ফেসবুক আইডি রয়েছে। এখন সেখানে আপনি ধরেন, আমি যতটুকু জানি যে বট আক্রমণ করে ওদেরকে ডিসেবল করে দেওয়া হয়েছে। এবং এতক্ষণ আমরা যে ভালো ভালো কথাগুলো বললাম, ছাত্র রাজনীতি পরিবর্তনের কথা প্রশংসা করলাম, সানজিদা তনির ব্যাপারে, অনেকের ব্যাপারে, কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু সেই আবার নষ্ট করে দিচ্ছে। সুতরাং এই কালচারটা কিন্তু আগামী জাতীয় নির্বাচনে হবে। প্রার্থীদেরকে স্পেসিফিক টার্গেট করে তাদেরকে এই ধরনের সোশ্যাল হ্যারাসমেন্ট, সোশ্যাল বুলিং, স্লাট শেমিং করা এবং অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া, তাকে মানে সোশ্যালিতে পঙ্গুত্ব করে দেওয়া, এটা কিন্তু একটা মানে আবার একটা কিন্তু আক্রমণাত্মক বা ঘায়েল করার যে একটা রাজনীতি, সেটার মানবব কিন্তু মানসিকতা কিন্তু এখানে ফুটে উঠতেছে। সুতরাং আমি মনে করি যে এটা কিন্তু একেবারে অনুচিত। যারা করেছে তারা ফায়দা নেওয়ার জন্য লুটি করেছে। এবং গতকাল কিন্তু কয়েকটি প্যানেল দাবি করেছে যে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন, সবাই ভোট দিতে আসুন, সবাই ভোট দিতে আসলে সমীকরণ বদলে যাবে। সুতরাং এখানে কিন্তু যারা অনাবাসী ছাত্র রয়েছে তারা যেহেতু আপডেটেড থাকবে না, অনাবাসী ছাত্ররাই বেশি, সুতরাং তাদেরকে একটু ডিসকানেক্ট করার জন্য একটা পক্ষ এটা করে থাকতে পারে, ভোটের রেজাল্টে হেরফের করার জন্য। জি, ধন্যবাদ। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছে আসবো। এই সোশ্যাল মিডিয়ায় যে সাইবার যুদ্ধ চলছে, এটি কি আসলে নির্বাচনে একটা বড় প্রভাব ফেলতে পারে কিনা? আমি এটাকে সাইবার যুদ্ধ বলবো না, এটা সাইবার নিউসেন্স। হ্যাঁ, সাইবার যুদ্ধটা কি? সাইবার যুদ্ধটা হলো ডেলিবারেটলি একটা আইডিওলজি দিয়ে আরেকটা আইডিওলজিকে অ্যাটাক করা, সমান সমান। এইটা একটা ফেয়ার ফাইট, যেটা হচ্ছে এটা নিউসেন্স হচ্ছে। অর্থাৎ আমরা আইনের পরিভাষাতেও যখন দেখি কারো যখন মানহানি করা হয় মিথ্যা তথ্য দিয়ে, এটা কিন্তু একটা আমাদের দেশে ফৌজদারি বা সিভিল ক্রাইম, দুই দিকে এটা ক্রাইম হয়।
ডাকসু নির্বাচনের আচরণবিধির জায়গায় যদি প্রশাসন সতর্ক থাকে, তারা যদি কেয়ারফুল থাকে, অনেকের প্রার্থী তো ইলেকশনে জেতার পরেও এই সমস্ত অপরাধের কারণে বাতিল হয়ে যেতে পারে। ফলে আমাদেরকে ইতিবাচক উদাহরণ তৈরি করতে হবে এবারে নির্বাচনকে ঘিরে, যে সাইবার অ্যাটাক নয়, সাইবার নুইসেন্স, আমরা শব্দগুলোকে চিন্তাটাকে পাল্টে ফেলি আমরা, কারণ আমরা তো একটা বদলানোর একটা পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি। সুতরাং নতুন বাংলাদেশ করতে হলে চিন্তার জগতেও আমাদের ইতিবাচকভাবে নতুনত্ব আনতে হবে। জি, আপনার কাছেই এই প্রশ্নটা থাকছে যে এবারের ডাকসু নির্বাচনে এক্স ফ্যাক্টর কারা হচ্ছেন এবং কেন? এবারে নির্বাচনে এক্স ফ্যাক্টর প্রধানত আমাদের নারী শিক্ষার্থীরা, কারণ নারী শিক্ষার্থীরা একটা বড় অগ্রগামী ভূমিকা পালন করছেন জনমত গঠনে, এবং একই সঙ্গে যে সমস্ত অনাবাসিক ছাত্ররা রয়েছে, যারা হলে থাকেন না, যারা ক্যাম্পাসের বাইরে বেশিরভাগ সময় অবস্থান করে, তারা একটা সোশ্যাল মিডিয়াতে তারা হয়তো খবর পান, কিন্তু এটা তো অনেক ধরনের রিউমার, অনেক ধরনের নিউসেন্সের মধ্য দিয়ে কোনো স্ক্রিনিং নাই। কিন্তু যারা প্র্যাকটিক্যালি যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত্রি যাপন করেন, অবস্থান করেন, তাদের সাথে তাদের একটা গ্যাপ হয়ে যায়। ফলে এই গ্যাপটাই এখানে একটা বড় এক্স ফ্যাক্টর। জি, ধন্যবাদ। ডক্টর রাকিব, আপনি কি বলবেন, এক্স ফ্যাক্টর কারা এবং কেন? আচ্ছা, ওকে, ফাইন। আমি পার্সোনালি একটা জরিপ করেছি, 81 জনের একটা জরিপ করেছি, এবং আমার জরিপে আমি চেষ্টা করেছি যে তাদেরকে নিতে যারা দলগত সমর্থন রয়েছে কিন্তু তারা বায়াস না। তো আমার জরিপে আমি দেখেছিলাম 3টি এক্সপেক্টরকে আমি মানে গ্রুপ শ্রেণীকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি। একটি আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে কি নারী শিক্ষার্থী, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস নারী শিক্ষার্থী, এবং নারী শিক্ষার্থী যারা পলিটিক্সের আশেপাশে না, তাদের ডিসিশনটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সেকেন্ডলি হচ্ছে কি আপনার ছাত্রলীগে 6,500 থেকে 7,000 একটি ভোট রয়েছে, এবং তারা যদি ভোট কেন্দ্রে যায় একটা নির্দিষ্ট পক্ষকে জিতানোর জন্য বা হারানোর জন্য যায়, তাহলে কিন্তু ফলাফল চেঞ্জ হয়ে যেতে পারে। আরেকটি বিষয় আপনাকে বলি, যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু গণঅভ্যুত্থানের আগে পরের স্টুডেন্টরা, পরের গত বছর এবং এবছরের স্টুডেন্টরা, এবং তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির রেগুলার কালচারের সাথে পরিচিত না। তো সেক্ষেত্রে তাদের ভোটিং পয়েন্টটাও কিন্তু ফলাফল চেঞ্জ করে দিতে পারে। আরেকটি শ্রেণীকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, সেটা হচ্ছে কি যারা সরাসরি ওয়েলফেয়ার সিস্টেম চায়, ওয়েলফেয়ার সিস্টেম, যারা কোনো পলিটিক্সের সাথে ইডিওলজিতে বিশ্বাস করে না। এই ওয়েলফেয়ার সিস্টেমটা আসলে অনেক এবার ক্যান্ডিডেট রয়েছে যারা ইন্ডিভিজুয়াল ফিগার, কোনো পলিটিক্যাল ফিগার না। সুতরাং তাদের এই ভোট বাক্সটা যদি এক জায়গায় পড়ে, তখন ফলাফল কিন্তু চেঞ্জ হতে পারে। সুতরাং একেবারে ডাকসু বলা হচ্ছিল যে সবচেয়ে অপ্রতিরোধ ইলেকশন, সবচেয়ে ফাইটিং এবং ভালনারেবল ইলেকশন, এবং সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই মানে আমরা সম্ভাবনা দেখতেছি, এবং সেটা কিন্তু আমরা আগামীকাল রাতে হয়তো আমরা ফলাফল দেখে যাবো। তো আমরা যেটা মনে করি যে আসুক না কেন, তারা যেন ওয়েলফেয়ার সিস্টেমের জন্য কাজ করে, নতুন বাংলাদেশের জন্য কাজ করে, তাদের সবার প্রতি আমার শুভকামনা রইল। ধন্যবাদ। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে এক্স ফ্যাক্টর কারা? আমার কাছে এক্সপেক্টার মনে হচ্ছে অরাজনৈতিক যারা আর কি, এই যে 3 ব্লকের বাহিরে আমরা যোগ করলে ধরবো যে 10,000 বা 15,000 হবে, এর বাহিরেই ধরেন আপনি 35,000 বা 25,000। তো তারাই ডিসাইড করবে, বাংলাদেশের রাজনীতিতে যেমন 48 থেকে 50% ডিসাইড করে নাই, তারাই ডিসাইড করবে যে আসলে আমাদেরকে এই যে আপনারা কথা বলতেছেন, ম্যানিফেস্টো দিচ্ছেন, এর মধ্যে কোন গ্রুপটা আসলে প্রতিশ্রুতি রক্ষা করার মতো। আমার বিশ্বস্ততা, লিডারশিপের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে মানুষের আস্থাশীল হওয়া, যে লোকটাকে বিশ্বাস করা যায়। তো যাদেরকে এরকম বিশ্বস্ততা অর্জন করবে, আর এই আমাদের অরাজনৈতিক গ্রুপ যারা আমরা মনে করতেছি, অরাজনৈতিক তো কেউ না, সবাই রাজনৈতিক, কিন্তু যারা রাজনীতি থেকে অ্যাক্টিভ না, কোনো দলের সাথে এখন পর্যন্ত চিন্তা করেন, তারাই মূলত আমাদের এটাকে নিয়ন্ত্রণ করবে। এক্ষেত্রে অবশ্যই নারী একটা ডেফিনেটলি, তারা পলিটিক্স থেকে দূরে থাকতে ভালোবাসে। আরও যারা বাইরে থাকে, যারা সরাসরি হলের রাজনীতিতে বাধ্যতামূলক নয়, সেটা ডেফিনেটলি অবশ্যই ভাই যেটা বললো, এই দুইটার সাথে আমি একমত হয়ে এই গোষ্ঠীটাকে আমরা মনে করতেছি বাংলাদেশে এক্সপেক্টর ডাকসুতে আসলে ইলেকশনে তারাই চেঞ্জ করে দিবে আসলে ভোটিং জিনিসটা। পাশাপাশি অনেকে ন্যারেটিভগতভাবে আনার চেষ্টা করতেছে যে 71-এর শক্তি, আমরাই বাংলাদেশি, এই টাইপের জিনিস আসলে বাংলাদেশে আলটিমেটলি হবে না, বরং বাংলাদেশে এখন যেটা হবে সেটা হচ্ছে ব্যক্তিত্ব, ট্রান্সপারেন্স, এবং যারা স্বচ্ছ এবং ডেফিনেটলি ফেসিবাদ বিরোধী শক্তিকে মানুষ পছন্দ করবে। ইন্ডিয়ান আধিপত্য তো ডেফিনেটলি নট। জি, ধন্যবাদ। একেবারে 3 জনের কাছ থেকে একদম খুব সংক্ষেপে শুনবো, আমাদের হাতে আর অল্প কয়েক মিনিট সময় আছে। আমরা একটু আতিক, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আগামীকাল কি প্রত্যাশা করছেন, কেমন হতে পারে ডাকসু নির্বাচন? আমি খুবই ভালো প্রত্যাশা করতেছি। আমার কাছে বিশ্বাস, যেই হারুক যেই জিতুক, এটা আমার ভালো লাগার ব্যক্তি হোক, অভালো লাগার ব্যক্তি হোক, আই লাভ দেম, অল অফ দেম, বিকজ আমি মনে করি তারা এই জেনারেশন 35% বাংলাদেশের জনগণ যারা ইয়াং, তাদের প্রতিনিধিত্ব করতেছে। আমাদের ভয়েসটাকে তারা কাউন্ট করবে। এবং আমি ভাই পার্সোনালি সবাইকে বলতেছি, আমার কথা যদি শুনে থাকো, কোনো ধরনের আমরা ডিস্টার্বেন্স করবো না। আমরা বাংলাদেশের 53 বছর ইতিহাসে একটা মডেল দেখাইতে চাই যে এরপরে নতুন বাংলাদেশ কীরকম হতে পারে। অনেক ধন্যবাদ। ডক্টর রাকিব, কেমন হতে পারে আগামীকালকে নির্বাচন? জি, দেখুন, আমার একটা ন্যারেটিভ আছে,
বাট আমার একটা পারসেপশন আছে, সেটা হচ্ছে কি আমরা গত কয়েকদিন ধরে টক শোতে বা বিভিন্ন ফেসবুকে আলোচনা দেখতেছি যে তারা অনেকে, আমি ব্যক্তিগতভাবে অনেকে চিনি, তারা অনেকে বলতেছে যে ডেমোক্রেটিক প্রসেসে যে জিতে আসুক তাকে আমরা ওয়েলকাম করবো, কিন্তু তারা আবার নতুন ন্যারেটিভ তৈরি করতেছে যে ওকে ভোট দেওয়া যাবে না, ও দিলে এই হবে, ও দিলে ক্ষতি হবে। আমার কথা হচ্ছে কি আপনি যদি ডেমোক্রেটিক বিশ্বাস করেন, সুতরাং যে জিতে আসুক আমি তাকে ওয়েলকাম করবো, তাকে আমি সাপোর্ট করবো। সুতরাং আমি মনে করি যে ইলেকশনটা হবে স্বতঃস্ফূর্ত এবং একটা খুব সুন্দর পরিবেশ এবং এটা একটা এক্সাম্পল সেট করবে এবং এই ইলেকশনের পরবর্তী সময় সবার একটা আস্থা অর্জন করে জাতীয় ইলেকশন ত্বরান্বিত হবে এবং নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা সবাই এগিয়ে যাব। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। ডাকসু সারা জীবনই জাতিকে পথ দেখিয়েছে, সুতরাং আমি বিশ্বাস করি বাংলাদেশে এই ডাকসু নির্বাচন এবং তার ভোটাররা, শিক্ষার্থীরা জাতীয় রাজনীতির সামনে একটা বড় ইতিবাচক উদাহরণ তৈরি করবে এবং সেটা স্মরণীয় হয়ে থাকবে এবং সেই কাজটা প্রার্থীরা না, শিক্ষার্থীরাই করবে, ভোটাররাই করবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করবার আগে আমরা কয়েকটা কথা বলতে চাই। সেটি হলো ডাকসু নির্বাচন বলা হয় দেশের রাজনীতির আঁতুড়ঘর, কখনো বলা হয় দ্বিতীয় সংসদ, কখনো বলা হয় ছোট সংসদ, কিন্তু তারপরে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই ছাত্র সংসদের যে নির্বাচন, সেটি ঘিরে মানুষের মধ্যে উৎসাহ, উত্তেজনা, উদ্দীপনা সব কিছুই কাজ করে এবং সেই নির্বাচন সুষ্ঠু হতে পারে, সুন্দর হতে পারে, নির্বাচনে যে কোনো কিছু হতে পারে, যে কেউ জয়ী হয়ে আসতে পারে। তবে অবশ্যই নতুন শিক্ষার্থী এবং যারা ভোটার তাদের সকলের জন্য শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে এবং সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। প্রতি রবি থেকে বৃহস্পতি দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আজকের মতো শেষ করছে, দেখা হচ্ছে আগামীকাল রাত 9টায়।